আজকের গল্প পরখ। এখনো ওয়ালপেপার থেকে ছবিটা সরাতে পারেনি রিনি। ছবিটা অর্কের তুলে দেওয়া। ফোনের কভার ফটোতেও রিনির সেই লাল শাড়ি পরা ছবিটা রয়েছে। সেটাও অর্ক ভালোবেসে তুলে দিয়েছিল। অনেকবার ভেবেছে চোখের সামনে থেকে সরিয়ে দেবে ওই ছবিগুলো, যেখানে যা কিছু অর্কের স্মৃতিচিহ্ন আছে সব মুছে দেবে চিরতরে। চোখ উপচে জল গড়িয়ে পড়েছে ওর, কিন্তু না, কিছুতেই পারেনি। এখনো পুরনো দিনের কথাগুলো ভাবলে সারা শরীর জুড়ে শীতল হিমস্রোত বয়ে যায় রিনির। অর্কই এমন একজন মানুষ যে রিনির হৃদয়টা চুরি করে নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। এখনো রিনি খুঁজে বেড়ায় অর্ককে, খুঁজে বেড়ায় নিজের হৃদয়টা যে কোথায় হারিয়ে গেল। অর্ক রিনির সত্যিকারের বন্ধু। এমন একটা বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ওদের দুজনের বন্ধুত্বটা গভীর প্রেমের স্তরে উন্নতি হয়েছিল। প্রথম প্রথম রিনি বুঝতে পারত না, কিছু কিছু বন্ধুত্ব থেকে প্রেম হয়, হয়তো সব ক্ষেত্রে নয়, তবে যে সম্পর্কগুলোই এমন হয় সেগুলো থেকে যায় আজীবন। সে সম্পর্কগুলোর এক অসম্ভব মায়া আর গভীর টান থাকে। কে জানে, রিনি ঠিক জানে না। এমন অনেক কথা মনে হয় রিনির। রিনি শুনেছে খুব ভালো লাগার বা ভীষণ ভালোবাসার মানুষ নাকি বেশি দিন কাছে থাকে না, হারিয়ে যায়। সেজন্যই কি অর্ক হারিয়ে গেল? না, ঠিক হারিয়ে যায়নি। ইচ্ছে করলেই রিনি পারত অর্ককে খুঁজে নিতে, কিন্তু কি এক গভীর অভিমানে আর সে চেষ্টা করেনি রিনি। অর্কও তো পারত নিজের থেকে আর একবার যোগাযোগ করতে। সেও তো আর খোঁজ নিল না রিনির। কি করেছিল রিনি? পাগলের মতো অর্ককে ভালোবাসাটাই কি অন্যায় হয়েছিল রিনির? রাগ অভিমান কার না হয়? অনেকক্ষণ ফোন করে ফোন ধরেনি বলে রিনি বলেছিল আর কখনো কথা বলবে না, অর্কের সাথে দেখাও করবে না। এই কথাটা কি এমন খারাপ ছিল? রাগ করে তো কেউ বলতেই পারে। আজও মনে পড়ে সেই দিনটার কথা। সে এক কালবৈশাখী সন্ধ্যা ছিল। কি একটা কবিতা পাঠের অনুষ্ঠান ছিল। সেখানেই অর্ককে প্রথম দেখেছিল রিনি। খুব ঔদ্ধত্য নাকি ছেলেটার, মনে হয়েছিল রিনির। অর্ক রায় তখন কবিতা, প্রবন্ধ, গল্প লিখে লিটল ম্যাগাজিনের পাতায় আলোড়ন তুলে দিয়েছে। ফেসবুকে পরিচয় হলেও রিনি কখনো ভাবেনি কোনোদিন সামনাসামনি অর্ক রায়ের সাথে ওর দেখা হবে। ফেসবুকের বন্ধুত্ব তো ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ওই গুড মর্নিং, গুড নাইট, আর অসুস্থ হলে গেট ওয়েল সুন। এত ফর্মালিটির সম্পর্ক কোনোদিনই পছন্দ নয় রিনির। সুখে দুঃখে যাদের পাশে পাওয়া যায় না, শুধু মেকি একটা জগতে বিচরণ আর অনাবশ্যক কিছু কথা বলে কি লাভ? তবু কিছু মানুষকে সরাসরি এড়িয়ে যাওয়া যায় না। হয়তো অন্য কেউ হলে এড়িয়ে যেতে পারত, কিন্তু রিনি অর্ককে এড়িয়ে যেতে পারেনি কিছুতেই। ওর শিক্ষা রুচিতে কোথাও যেন বেঁধেছে। অর্কের সাথে সম্পর্কটাই কেবল ফেসবুক ছেড়ে এমন আত্মিক হয়ে উঠেছিল। প্রথমে মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে কথা হতো অর্কের সাথে। এমনিতে রিনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলে না, অচেনা কারোর সাথে তো নয়ই। তবু কেন যে অর্কের সাথে এত কথা বলেছিল রিনি জানে না। নিজে থেকে রিনিই প্রথম কথা বলেছিল অর্কের সাথে। রিনিদের সেন পরিবার নিয়ে কি একটা গবেষণামূলক লেখা লিখেছিল অর্ক একটা পেজে। সেন পরিবারের মেয়ে হয়েও রিনি সেসব কথা জানতো না। অবাক হয়ে কি একটা প্রশ্ন করে মেসেঞ্জারে মেসেজ করেছিল রিনি অর্ককে। সেই কথা বলার সূত্রপাত, তারপর ফোন নম্বর আদান প্রদান। মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকে ফোন। কথা আর ফুরোতেই চাইতো না। অর্কের সাথে কথা বলে রিনির মনে হয়েছিল আত্মার আত্মীয় বলতে যা বোঝায় অর্ক ঠিক সেই রকমটাই। রিনিকে কেউ যদি ঠিকঠাক বুঝে থাকে, শুধু ঠিকঠাক বললে ভুল হবে, সম্পূর্ণটাই বুঝে থাকে, সেটা আর কেউ না, অর্ক। প্রথম ভালোবাসার কথাটা অবশ্য অর্কই বলেছিল রিনিকে। ফোনে লিখেই বলেছিল। এখনো মাঝে মাঝে পুরনো লেখাগুলো খুলে পড়ে রিনি। কতবার ভেবেছে এসব আর রাখবে না ফোনে, কি হবে রেখে, এত মায়া বাড়িয়ে কি লাভ। মানুষটাই যখন। বিকেলবেলা প্রায় প্রতিদিন শহরের এদিক ওদিক হারিয়ে যেত ওরা দুজনে। কিছু ঠিক থাকতো না, যেদিন যেখানে খুশি। যেন দুটো মুক্ত বিহঙ্গ বিরাট আকাশে অসীম মিলের মাঝে আনন্দে মিশে যেত। রিনি জেনেছিল অর্ক তখন সদ্য প্রেমে ঘা খেয়েছে। দীর্ঘ 12 বছরের সম্পর্ক ভেঙে গেলে মানুষ নয় ভেঙে পড়ে, নয়তো বেপরোয়া হয়ে ওঠে। অর্ককে দেখে কিন্তু কিছু বোঝার জো ছিল না। অর্ক নিজে থেকে না বললে রিনি কোনোদিন বুঝতেই পারত না যে অর্কের মনে অতটা গভীর দুঃখ আছে। অর্কের ভালোবাসার গল্প শুনেছিল রিনি, খুব গভীর করে উপলব্ধি করেছিল অর্কের বেদনা। ছোট্টবেলা থেকে কাউকে এমন প্রাণ দিয়ে ভালোবাসার পরও যে কেউ কাউকে ছেড়ে যায়, এত অপমান করে, এ রিনির চিন্তাভাবনার বাইরে ছিল।
অর্কের ছোটবেলার প্রথম প্রেম সেই সুমি অর্ককে ছেড়ে চলে গিয়েছিল। গবেষণায় গভীরভাবে ডুব দিয়েছিল অর্ক। কর্মসূত্রে অর্কের মা বাবা বাইরে থাকতো। অর্ক মামার বাড়িতে মানুষ হয়েছিল। একমাত্র নাতিকে দিদিমা বাইরে ছাড়েনি, তাই এখানেই কলেজের পার্ট টাইম চাকরিও একটা জুটিয়ে নিয়েছিল সে। সুমির সাথে ছাড়াছাড়ি হবার পর অর্কও ভেবেছিল আর কারোর সাথে কখনো সম্পর্কে জড়াবে না। তবু জড়িয়ে পড়েছিল ওর চেয়ে প্রায় 8 বছরের ছোট রিনির সাথে। অর্ক যেগুলো ভালোবাসতো, অদ্ভুতভাবে রিনির ভালো লাগাগুলোও ওই একই রকম ছিল। রিনি বয়সে অনেকটাই ছোট, তাই রিনির ছোট ছোট বায়নাগুলো অর্ক সব সময় পূরণ করে দিত। অন্যদিকে অর্কের ছোট ছোট দুঃখগুলো না পাওয়াগুলোই রিনির কাছে অনেক বড় ছিল। অর্ককে কি করে ভালো রাখা যায়, আনন্দে রাখা যায়, তার আপ্রাণ চেষ্টা ছিল রিনির। মাঝে মাঝে রিনির মনে হয় অর্ক প্রথম ভালোবাসায় ঘা খেয়ে কি রিনির উপর তার প্রতিশোধ নিল। যা যা বলেছে অর্ক, যা যা করেছে রিনির সাথে, সবই কি তবে অভিনয়? আসলে পুরুষ মানুষই কি এমনই হয়, হৃদয়হীন, নিষ্ঠুর, যারা মেয়েদের মন নিয়ে খেলা করে, শরীর নিয়ে খেলা করে? কে জানে। রিনির মাথা কাজ করে না। সত্যি মিথ্যে কেমন গুলিয়ে যায়। অর্কের মতো এমন করে আর কাউকে বিশ্বাস করেনি যে। এর আগে কতজনকে আপন ভেবেছিল আত্মীয় স্বজন নিয়ে শান্তিতে দিন কাটাবে। যখন দেখলো এ জীবনে তা হবার নয়, আত্মীয়রা কখনো আপন হয় না, তখন চাকরি ক্ষেত্রে 2-1জনকে আপন মনে করেছিল। কিন্তু তারা এমন রূপ দেখালো যে বন্ধু শব্দের প্রতি ঘৃণা জন্মে গেল রিনির। ঘা খেতে খেতে সে সময় রিনি ভেবেছিল এ জীবনে বন্ধু বলে আর কাউকে ডাকবে না, একা থাকাই ভালো। কিন্তু যার কপালে দুঃখ লেখা আছে, সে দুঃখ তো তাকে ভোগ করতেই হবে। রিনির এই লাইনটা বড় প্রিয়। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। ভালোবাসলেই কেবলই দুঃখ পেতে হয়, এইটাই এখন রিনি ভীষণভাবে বিশ্বাস করে। তখন একটানা যন্ত্র জীবনে রিনি ক্লান্ত। স্কুল কলেজের বন্ধুরাও যে যার জীবন নিয়ে ব্যস্ত। বাড়িতে বাবা মা ক্রমাগত বিয়ের জন্য চাপ দিচ্ছে, অথচ অজানা একজন মানুষকে নিয়ে সারা জীবন কাটানোর কথা রিনি ভাবতে পারে না। সে সময় হাতে চাঁদ পাওয়ার মতো অর্ককে পেল রিনি। অর্কের সঙ্গে মনের কথাগুলো ভাগ করে ওকে ভালোবেসে আনন্দে তৃপ্তিতে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। সারা দিনের পর বিকেল বেলাটা কখন অর্কের সাথে দেখা হবে, এই অপেক্ষা করতে করতে সারা দিনটা যেন কাটতেই চাইতো না। আবার দেখা হওয়ার পর কোথা দিয়ে হুশ করে সময়টা কেটে যেত টের পেত না রিনি। অটোতে অর্কের পাশ ছাড়া কিছুতেই বসতো না রিনি। অর্কের গা ঘেঁষে বসে অনেকটা পথ যেতে কি অদ্ভুত একটা ভালো লাগা ছিল। একবার মনে আছে, একটা বুড়ি উঠে পড়েছে রিনির পাশে, সে কিছুতেই নামবে না, আর রিনিও অর্কের পাশ ছাড়া বসবে না। এক্ষুনি নেমে যাব আমি। কেন দিদি, আপনি তো পিছনেই বসেছেন, দাদা সামনে বসে পড়বেন, মাসিমা আপনার পাশে বসেছেন, অসুবিধা নেই তো, অটোওয়ালা বলে যাচ্ছে। না না, আমার খুব অসুবিধা আছে, চলো অর্ক, আমরা নেমে পরের অটোয় যাব। সেই বুড়ি মাসিমা তো ক্ষেপে আগুন। আজকালকার ছুরিদের যে কি মতিগতি বোঝা দেয়। দেখুন, আপনি বসেছেন, বসুন না, কে বসবে কে বসবে না সেই নিয়ে আপনার মন্তব্য করার দরকার নেই তো, অর্ক রেগে গিয়ে বুড়িকে বলেছিল। এরকম অজস্র ঘটনা একটা একটা করে মনে পড়ে রিনির। প্রথম যেদিন রিনির হাতটা ধরেছিল অর্ক, বলেছিল ওর হাতটা নাকি শিশুদের মতো ছোট্ট আর নরম। কি এক অপরিসীম ভালো লাগা ছিল সেই ছোঁয়ায়। রিনির মনে হয়েছিল অর্ক যেন ওর জীবনের পরম নির্ভরশীল আশ্রয়। সত্যিই তো তাই, এখনও সেরকম নির্ভরশীল আশ্রয় আর খুঁজে পায়নি যে রিনি। যেদিন প্রথম রিনির ঠোঁট ছুঁয়েছিল অর্কের ঠোঁট, সেই দীর্ঘ স্পর্শে থরথর করে কেঁপে উঠেছিল রিনি। এরপর বহুবার অর্ক ঠোঁট ছুঁয়েছে রিনির, প্রতিবারই মনে হয়েছে এই যেন প্রথম স্পর্শ। প্রতিবার ছোঁয়ার মধ্যেই সেই প্রথম দিনের আবেগটা মিশে থাকতো। অর্ককে ছাড়া কখনো যে দিন কাটাতে হবে রিনিকে, সে কখনো স্বপ্নেও ভাবেনি। একসাথে বইমেলায় ঘোরা, বড়দিনের সময় নিউ মার্কেটে কেক কিনতে যাওয়া, এসব স্মৃতিগুলো মনের ভেতরে ভেসে ভেসে আসে রিনির। কি এক অপরিসীম যন্ত্রণা হতে থাকে মনের ভেতর। ঘুমের ভেতর হাত বাড়িয়ে পাশটাতে অর্ককে খোঁজে। অর্কের গায়ের চেনা গন্ধটা ঘুরতে থাকে ওকে ঘিরে। কখনো মনে হয় এই বুঝি অর্কের পায়ের শব্দ, এই বুঝি হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে আদরে আদরে পাগল করে তুলবে রিনিকে। লাল শাড়িতে রিনিকে দেখতে ভালোবাসতো অর্ক। চোখে কাজল না পড়লে রিনিকে বলতো, কাজল পরিসনি কেন আজ? এমন কোনো দিন ছিল না যেদিন অর্কের সাথে দেখা হতো না।
একবেলা কথা না হলেই যে মানুষটা অস্থির হয়ে যেত, সেই মানুষটা যে হঠাৎ কেন সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিল, এই প্রশ্নের উত্তর রিনি আজও খুঁজে পায়নি। সেদিনটাও অর্কের সাথে স্বাভাবিক ঘোরাফেরা করে পুজোর কেনাকাটা করে বাড়ি ফিরেছিল রিনি। বাড়ি ফিরে দেখেছিল অর্কের ফোনটা সুইচ অফ। কিছুতেই আর অর্ককে ফোনে পায়নি রিনি। রাগে চিন্তায় অভিমানে লিখেছিল মেসেজে আর কখনো ও কথা বলবে না, দেখা করবে না অর্কের সাথে। কিন্তু সেটা তো রিনির মনের কথা ছিল না। তারপর থেকে কি এক অদ্ভুত পরিবর্তন হয়ে গেল সবকিছু। সারা পুজোটা একদিনও রিনির সাথে কোথাও গেল না অর্ক, দেখাও করল না। রিনি অসুস্থ হয়ে পড়েছিল, খেত না, ঘুমোতো না, কিছু কাজ করতে পারত না। এত অসুস্থতায় আশ্চর্যজনকভাবে রিনির আর কোনো খোঁজ খবর নিল না অর্ক। ফোনেও পাওয়া গেল না আর। একদিন অর্কের মামার বাড়িতে ছুটে গেল রিনি, গিয়ে শোনে ও নাকি অন্য জায়গায় চলে গেছে। কোথায় গেছে কেউ বলতে পারল না, কাউকে না বলেই নাকি চলে গেছে। পাগলের মতো অর্ককে খুঁজেছে রিনি, পুলিশ স্টেশনেও খোঁজ নিল, কিন্তু না, কোনো খবর পায়নি আর অর্কের। আস্তে আস্তে রিনি এইটাই মেনে নিয়েছিল অর্কের সঙ্গে সম্পর্কের অধ্যায়টাও হয়তো এখানেই শেষ হয়ে গেছে। এইভাবে কেটে গেছে 2 বছর। এদিকে রিনির বাবা মা রিনির আর কোনো কথা শোনেনি। রিনির বিয়ে ঠিক করে ফেলেছে, সামনের ফাল্গুনেই রিনির বিয়ে। কিন্তু ছেলের বাড়ির একটাই শর্ত, বিয়ের আগে ছেলে মেয়ে কোনো দেখাশোনা হবে না। রিনির প্রবল আপত্তি করেছিল, কিন্তু রিনির বাবা অসীমবাবু রিনির কথা শোনেনি। বলেছিলেন তিনি দায়িত্ব নিয়ে এ বিয়ে দিচ্ছেন। রিনির এত ভাববার দরকার নেই, ছেলে নাকি বিদেশে চাকরি করে, একেবারে বিয়ের সময় এসে বিয়ে করে আবার ফিরে যাবে। ছেলের বাবা মা কেউ নেই, কি একটা দুর্ঘটনায় হঠাৎ দুজনেই মারা গেছেন। বিদেশে ছেলেটির একটি সঙ্গী দরকার, তাই বিয়ে করতে চাইছে। অজানা অচেনা একটা ছেলের সাথে বিদেশে বিয়ে দিতে রিনির বাবা কি করে রাজি হলো, এইটাই কেবল ভেবে পাচ্ছে না রিনি। তাহলে বলো কাজের জন্য আয়া রাখতে, বিদেশে কাজের লোক নেই, তাই বিয়ে করার কথা মনে পড়েছে। তোমার কি মনে হয় বাবা এই ধরনের ছেলেরা ভালো হবে? ওখানে যদি কোনো বিপদ হয় তখন আমি ফিরবো কি করে? বাবা এমন কাজ তুমি করো না। অর্ক যদি এমন করতে পারে আর কোনো ছেলেকে বিশ্বাস করব আমি? রিনি কাঁদতে কাঁদতে বলেছিল, আমি আমার দায়িত্বে তোর বিয়ে দিচ্ছি রিনি, বিয়েটা করে দেখ, কিছু হবে না। আর যদি কিছু হয় তার দায় সম্পূর্ণ আমার, আমি দায়িত্ব নিয়ে তোকে ফিরিয়ে আনবো, অসীমবাবু বললেন। বিপদ হবার পরে ফিরিয়ে আনবে, অথচ আগে সাবধান হবে না? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে বাবা? কেন আমার জীবনটা নিয়ে এমন করছো? আমাকে আমার মতো ছেড়ে দাও না। রিনির বাবা কোনো কথা শুনলেন না। বিয়ের দিন এগিয়ে এলো। কোনো অনুষ্ঠান হবে না, ছোট ঘরোয়া অনুষ্ঠান, আর রেজিস্ট্রি ম্যারেজ হবে। ছেলে নাকি অনাবশ্যক আড়ম্বর পছন্দ করে না। বিয়ের দিন খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা এলো। বিরাট একটা বিদেশি গাড়ি থেকে যে ছেলেটা নামলো, তাকে দেখে রিনি মাথা ঘুরে পড়ে গেল। এ যে অর্ক নাকি ভুল দেখছে রিনি? রিনিকে ধরে তুলল সবাই। জলটল খেয়ে রেজিস্ট্রিটা হয়ে গেল। আনন্দ, বেদনা, গভীর অভিমানে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল রিনির। কেন এমন করলো অর্ক? জীবন নিয়ে কি ছিনিমিনি খেলতে চেয়েছিল? সেদিন বাড়ি ফেরার পর অর্ক খবর পায় অর্কর বাবা মা দুজনেই হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বডি রেস্কিউ করতে অর্ককে যেতে হবে। গভীর চিন্তায় পড়ে যায় অর্ক। কারোর সাথে যোগাযোগ না করেই বিদেশে যাওয়ার তোড়জোড় শুরু করে। অর্ক রিনিকে কিছু জানাতে নিষেধ করেছিল, কেননা রিনি অর্ককে ছেড়ে থাকতে পারে না। আর বিদেশে এমন ঘটনা ঘটেছে শুনলে ও অসুস্থ হয়ে পড়তে পারে। অর্কের মামা আর তার বন্ধু মিলে সব ব্যবস্থা করে দেন। অসীমবাবু কেবল সবটা জানতেন। অর্ক বলে যায়, যদি রিনি আমার জন্য অপেক্ষা করে তবেই জানবো এইটা সত্যিকারের ভালোবাসা। তাই অসীমবাবুকেও কিছু জানাতে না করে অর্ক। আজকালকার দিনে সবকিছু একটু পরখ করে নেওয়া দরকার বইকি। যথাসময়ে অসীমবাবুর সঙ্গে যোগাযোগ করে রিনির বিয়ের দিন স্থির করে অর্ক। বিয়ের সময় অর্ক বলে, অন্য ছেলেকেই বিয়ে করতে রাজি হয়ে গেলি তো? এই নাকি তোর ভালোবাসা? আর তুই যে কোনো যোগাযোগ না রেখে 2 বছর বসে রইলি। আমি যদি মরেই যেতাম কি করতিস তখন? কাকে নিয়ে ভালোবাসার এক্সপেরিমেন্ট করতিস? আমি তো জানতাম আমাকে বিয়ে না করে তুই মরবি না রে পাগলি। আনন্দে, দুঃখে, রাগে, অভিমানে রিনি তখন ঝরঝর করে কেঁদে ফেলেছে। অর্কর ভালোবাসার সিঁদুরে রাঙিয়ে দিয়েছে রিনির সিঁথিটা।
গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।